আমাদের টপিক হলো যে বোরের পরমাণু মডেল। গত ক্লাসে আমরা দেখছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল, তাই না? এখানে আমরা দেখছিলাম যে নিউক্লিয়াস আবিষ্কার, রাদারফোর্ড কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার করলেন এবং তার নিউক্লিয়াস আবিষ্কারের উপর ভিত্তি করে তিনি একটা কী দেন, তিনি পরমাণু মডেল সম্পর্কে ধারণা দেন, যাকে আমরা বলছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, ওকে, যেটাকে আমরা সোলার সিস্টেম মডেলও বলে থাকি বা সৌর মডেলও বলে থাকি, কারণ সৌরজগতের সাথে কী ছিল, সাদৃশ্য ছিল। তো আজকে যেটা আমরা দেখবো সেটা হলো বিজ্ঞানী বোর এর প্রদত্ত মডেল বা বিজ্ঞানী বোর যে মডেলটা দিয়েছিল এটাকে আমরা বোর পরমাণু মডেল বলে থাকি। তো এখানে আমরা বলছিলাম যে এই যে রাদারফোর্ডের পরমাণুর মডেলে কিছু কী ছিল, সীমাবদ্ধতা ছিল, তাই না? তো এই সীমাবদ্ধতা বা ত্রুটিগুলোকে সংশোধন করার লক্ষ্যে বিজ্ঞানী রাদারফোর্ড একটা মডেল দেন। কত সালে? 1913 খ্রিস্টাব্দে, আসতেই পারে 13 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণুর মডেলের মতবাদগুলো এরকম ছিল। কি কি ছিল? মানে মতবাদ, মানে কথাগুলো। হ্যাঁ, তিনি কি কি বলছেন? তো তিনি 3টা বিষয় সম্পর্কে ধারণা দেন। কটা বিষয় সম্পর্কে? 3টা বিষয় সম্পর্কে ওভারঅল ধারণা দিয়ে থাকেন। তো 3টা বিষয় যদি আমি উল্লেখ করি তোমাকে, যে 1 নম্বরে যেটা ছিল, আমি একটু এটা নিয়ে আসি। তাহলে তিনি যেটা বললাম 3টা বিষয় সম্পর্কে বলেন। 1 নম্বর হলো স্থির কক্ষপথ, স্থির। 2 নম্বরে তিনি ভরবেগ সম্পর্কে বলেন। এটা আসলে কৌণিক ভরবেগ বা ভরবেগ কেউ বলতে পারো তুমি চাইলে। ওকে, 3 নম্বরে শক্তি শোষণ বা বিকিরণ। শোষণ ও বিকিরণ। এই 3টা বিষয় সম্পর্কে, মানে স্যার এই যে বোর ইনি এই 3টা বিষয় নিয়ে বলেন। এই 3টা বিষয় নিয়ে কথা বলেন। ঠিক আছে, যে পরমাণুর স্থির কক্ষপথ নিয়ে কথা বলেন, কৌণিক ভরবেগ কিসের, আমাদের জানি পরমাণুতে কি থাকে, ইলেকট্রন থাকে, আমরা জানি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তো তাদের কৌণিক ভরবেগ সম্পর্কে কথা বলেন এবং আমাদের এই যে পরমাণু শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে কথা বলেন। 3টা বিষয় নিয়ে, ঠিক আছে? তো এই 3টা বিষয় যদি আমি তোমাদেরকে একটু সামারি বলি, একটু বলি, এখানে আমি বলবো নাকি রিডিং দিব? স্যার কোনটা গুলো ভালো হয়? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 3টাকে আমরা আনবো। তাহলে প্রথম আছে কি বলতো, স্থির কক্ষপথ। অর্থাৎ আমরা জানি একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে বলতো, কিন্তু নিউক্লিয়াস থাকবে, তাই না? এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস চারপাশে নির্দিষ্ট কক্ষপথে কি থাকে বলতো, ইলেকট্রন থাকে। তো এই যে নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কিছু স্থির কক্ষপথ ইলেকট্রন থাকবে, এটাই হলো এই যে প্রথম জিনিসটা। তো এই কক্ষপথগুলোকে আমরা, এগুলো অনেকগুলো কক্ষপথ থাকতে পারে, ঠিক আছে? তো এই 3টা হলেই হয়ে যায়। তো এই কক্ষপথগুলোকে আমরা এই নিউক্লিয়াসের কাছ থেকে দূরবর্তী নিউক্লিয়াসগুলোকে আমরা ক্রমিক সংখ্যা দিয়ে নামকরণ করতে পারি। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, তাহলে এটা কি, এগুলো নামকরণ করবে। 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো 1 নাম্বারকে আবার প্রকাশ করা হয় কি দ্বারা, কে, এটা দ্বারা এল, তারপরে এম, এন, এইভাবে পর্যায়ক্রমে নামকরণ করা হয়েছে। কে এল এম এন ও কি হবে? হ্যাঁ, হতে পারে, পরব যদি হয়, আসলে লাগে না। এইভাবে পর্যায়ক্রমে কি করা হয়, নামকরণ করা হয়ে থাকে। ঠিক আছে, এটা বলছে। আমরা একটু যাই ওখানে পড়ি। তাহলে দেখো, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর, শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। নামগুলো কি কি বললাম? প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, শেল। তাহলে কি বললাম এখানে, বললাম হলো প্রধান শক্তি স্তর বলা হয়ে থাকে, বা শেলও বলা যেতে পারে, বা অরবিট বলা যেতে পারে, বা স্থির কক্ষপথ বলা হয়ে থাকে। এর নামগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মানে শুধু কি স্থির না কক্ষপথ? স্থির কক্ষপথ। এটা তো কক্ষপথ কাকে বলে ওইটার সংজ্ঞা দিচ্ছে, তাহলে তো স্থির না, ওটা সংজ্ঞাটা বাদ দিলাম, মানে এই নামটা কক্ষপথগুলোকে আমরা কি বলতে পারি, প্রধান শক্তি স্তর বলি, ঠিক আছে? প্রধান শক্তি স্তর বলতে পারি, বা শেল বলতে পারি,
বা অরবিটও বলতে পারি বা স্থির কক্ষপথও বলতে পারি। বুঝতে পারছো? এইগুলো নাম, এই শক্তি স্তরগুলো এইগুলোর নাম, ঠিক আছে? এখন দেখো, স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ শোষণ আর বিকিরণ, এটা বোঝাচ্ছি। অর্থাৎ এই যে এখানে যে একটা ইলেকট্রন থাকবে, এখান থেকে যে ঘুরতেছে ইলেকট্রনগুলা, ঘূর্ণন অবস্থায় তার যে শক্তিটা ছিল সেই শক্তিটা তার মধ্যে থাকে। এখান থেকে ইলেকট্রনগুলো কি ঘুরবে ওই হ্যাঁ, কক্ষপথে? ঘুরবে। মানে কক্ষপথটা ঘুরবে না, শুধু ইলেকট্রনটা ঘুরবে? ইলেকট্রনটা ঘুরবে। এটাই বাস্তব, মানে কক্ষপথ স্থির, কিন্তু ইলেকট্রন কি করবে? ঘুরবে। বাস্তবিক ইলেকট্রন ঘুরে। তো এখন কথা হলো, এই ইলেকট্রনের যে একটা নির্দিষ্ট শক্তি থাকে, বুঝছো? প্রতিটা ইলেকট্রন কি থাকবে? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এখন কথা হলো, এই কক্ষপথে ঘূর্ণন অবস্থায় এই শক্তির কখনো কম বেশি হয় না, ফিক্স থাকবে। তিনটা নির্দিষ্ট স্তরই, শক্তি, তিনটা হ্যাঁ, স্তরই। নির্দিষ্ট শক্তি নিয়ে কি করবে? ঘুরতে থাকবে। বুঝতে পারছো? ওকে, এটা একটু কথা, এটা পরে ডিটেলস বুঝাচ্ছি তোমাকে। দেখো, স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? মানে স্থির কক্ষপথ বা প্রধান শক্তি স্তর, মানে শক্তি shell orbit। স্তরগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। মানে এন এর মান কি হতে পারে? 1 2 3 4। স্যার স্থির কক্ষপথ মানে কি ওই যে অরবিট? হ্যাঁ, অরবিট গুলাকে, ওগুলাই প্রধান, হ্যাঁ, এটা একই তো না? হ্যাঁ, এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। এন কি? 1 2 3, কাছেরটাকে বলবো 1, পরেরটা 2, তারপর 3, এরকম ভাবে নাম্বারিং করবো আমরা। অন্যভাবে বলা যায় যে এন সমান 1 হলে কে হবে, 2 হলে এল, যেটা বললাম, 3 হলে এম হবে, 4 হলে কি হবে? এন হবে। এত বড় ব্যাখ্যা তো। বুঝতে পারছো? ইত্যাদি। তাহলে আমরা 1 2 3 4 নাম্বারিং করতে পারি, অথবা কে এল এম এন। তাহলে 1 হলো কে, 2 হলো এল। বুঝতে পারছো এগুলো? তাহলে এটা এরকম দেখলাম যে 1 নাম্বারকে আমরা কি বলতে পারি? কে, 2 নাম্বারকে এল, 3 নাম্বারকে এম, 4 নাম্বারকে কি দিতে পারি? এম। তারপরটাও এভাবে পর্যায়ক্রমে যাবে, ঠিক আছে? ওকে, স্যার যে এইভাবে না, প্রথমে ছোটটা থেকে বড়টার দিকে। হুম, KL, তাহলে এরকম। তাহলে এটা হলো কি? স্থির কক্ষপথের মতবাদ। তাহলে এটা লিখে রাখতে পারো, এটা হলো স্থির কক্ষপথ। কোনটা স্থির কক্ষপথ? এই যে এটা, ও মানে এই প্রথম কথাটা। প্রথমটা হলো স্থির কক্ষপথ। আমি লিখে দিয়েছি না 3টা বিষয় নিয়ে? হ্যাঁ হ্যাঁ স্থির কক্ষপথ। এখন কথা হলো, আরো একটু পড়াই নাকি? বিস্তারিত বলবো? হ্যাঁ স্যার, একটু বিস্তারিত বলুন। বিস্তারিত বলবো? হ্যাঁ স্যার। এখন কথা হলো, এই প্রতিটা কক্ষপথকে আমরা কিছু উপশক্তি স্তরে ভাগ করি। কি বলতো? ওয়েট করো। এখন দেখো, এই উপশক্তি স্তরগুলোকে, মানে এগুলোকে প্রধান শক্তি স্তর না? তাহলে যে কে, এল, এম, এন, এগুলারও উপশক্তি, এইগুলা কি বলতো? প্রধান শক্তি স্তর। এগুলারও উপশক্তি আছে। প্রধান শক্তি স্তর বা শেল অরবিট স্থির হ্যাঁ। কক্ষপথ। এখন কথা হলো, এই শক্তি স্তরগুলোর মধ্যে কি আছে? কিছু উপশক্তি স্তর আছে। এখন বোঝাই, মনে করো একটা ফ্ল্যাট বাসা, তো একটা ফ্ল্যাট বাসার মধ্যে একটা, মানে একটা ইউনিটকে তো আমরা একটা ফ্ল্যাট বলি না? একটা ফ্ল্যাট বাসার মধ্যে কয়েকটা রুম থাকে না? 3টা বা 4টা রুম থাকে কিনা, বা 2টা থাকে কিনা? ইউনিট থেকে, মানে ইউনিটের মধ্যে, ইউনিট তো একটা ফ্ল্যাট, মানে পুরো ফ্ল্যাটকে মানে একটা ফ্ল্যাটে তো একটা ফ্ল্যাটে 2টা ইউনিট থাকতে পারে। হ্যাঁ তা আমরা ভাবলাম যে আমরা একটা ফ্ল্যাট কি ধরতেছি, মানে একটা করে ইউনিট সাপোজ ধরলাম। হ্যাঁ, একটা ফ্ল্যাট একটা ইউনিট, মানে একটা একটা ফ্ল্যাটে ফ্ল্যাটে একটা। একটা রুম, মানে একটা ইউনিট। একটা মানে একটা ফ্ল্যাটে একটা ইউনিট। ওকে, এখন ওই ফ্ল্যাটের মধ্যে বা ওই ইউনিটের মধ্যে কি থাকে? অনেকগুলো মানে কক্ষ থাকে কক্ষ, কিনা? ওগুলো কি উপ নাকি? হ্যাঁ, তাহলে মনে করো এই ফ্ল্যাটটাকে যদি আমরা প্রধান শক্তি স্তর ধরি, প্রধান শক্তি স্তর, রুমগুলো কি উপ শক্তি স্তর নাকি? হ্যাঁ। এখন কথা হলো, এর ভেতরে যে রুমগুলো আছে, তাহলে এগুলাকে আমরা কি ধরবো বলো তো? উপশক্তি স্তর। উপশক্তি। উপশক্তি স্তর। বুঝতে পারছো? তাহলে উপশক্তি স্তর কি? ঠিক এমনটাই যে এখানে যে মনে করো কক্ষপথ, যে আমরা যে এগুলো অনেকগুলো কক্ষপথের কথা বললাম, যে এখানে দেখো এই যে এগুলো প্রধান শক্তি স্তর। কথা হলো, এর ভেতরে কি আছে বলো তো? মনে করো সবচেয়ে এভাবে দেখালাম, উপশক্তি স্তর আছে, ঠিক আছে? ছোট ছোট কি আছে? কক্ষপথ আছে এর ভেতরে, মানে ছোট ছোট কক্ষপথ না হ্যাঁ। ইলেকট্রন? না, উপশক্তি স্তর, স্তর আছে এর ভেতরে। কি আছে? এরকম মনে করো উপশক্তি স্তর আছে, ঠিক আছে? প্রতিটা কক্ষপথের মাঝে, মানে এর ভিতরে আর কি ইলেকট্রন ঘোরার আছে নাকি? হ্যাঁ, আলাদা ছোট ছোট রুম আছে মনে করো। এই যে দেখলাম ফ্ল্যাটের ভিতরে কি আছে? আলাদা আলাদা কি আছে? কক্ষ আছে কিনা? ঠিক এমনটা কি আছে? প্রতিটা শক্তি স্তর কি আছে? উপশক্তি স্তর আছে। এই উপশক্তি স্তরগুলোকে আমরা ভাগ করি কি? আমরা কি দ্বারা প্রকাশ করি? এস পি
ডি এফ, বেশি বুঝাবো না, খালি এটুকু বললাম। তাহলে উপর শক্তি স্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়? এস পি ডি এফ। আরেকটু বলি, এখন এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে বলি। এসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে কয়টা বলো তো? আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারে? দুইটা। তো এই যে এস এর মধ্যে থাকতে পারে দুইটা ইলেকট্রন, কয়টা? দুইটা। এবং পি এর মধ্যে থাকতে পারে 6টা, ডি এর মধ্যে থাকতে পারে 10টা, এফ এর মধ্যে থাকতে পারে 14টা। এটা একটু মনে রাখবো, ঠিক আছে? বোঝা গেছে? স্যার 6-এর পর এখানে 10, 10-এর পর 14। তাহলে 2, 6, 10, 14। তাহলে আমি যদি এখানে একটু বলি, তার কি দেখলাম আমরা? এস এ থাকে হলো 2টা, পি এ থাকে হলো 6টা, ডি এ থাকে হলো 10টা, এফ এ থাকে কয়টা? 14টা ইলেকট্রন। এগুলা কি বলতো? ইলেকট্রন থাকবে। বুঝতে পারছো? কিন্তু তো এখন আমি যেটা বোঝাচ্ছি একটা বিষয়, আমরা যদি শক্তি স্তরে ধরি, শক্তি স্তরে 2-এর পর 8টা যায়। হ্যাঁ, এখন একটা দেখাচ্ছি। তাহলে আমরা জানাম প্রথম শক্তি স্তর বা প্রথম শক্তি স্তর বা এটা কি বলতো? কে। হ্যাঁ, কে এর মধ্যে আমরা জানি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তার মানে এই প্রথম শক্তি স্তরে এখানে শুধুমাত্র একটাই উপর শক্তি স্তর থাকে, সেটা কি বলতো? এস। তার এসে 2টা থাকে, শেষ। আর লাগতেছে না, আছে কি? আর কোনো ছোট ঘর নেই। এখন তো 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে বলতো? স্যার এইটা একটু আরেকবার বলেন তো। দেখো, এই যে কে শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে? 1/k দিছেন না, 1/k না, প্রথম 1 বা কে। ও, প্রথমকে আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি নাম্বারের, আবার এর নাম কি? কে। কে, হ্যাঁ। তাহলে এখানে ইলেকট্রন থাকে কয়টা বলো তো? ইলেকট্রন 2টা। দুইটা। তো 2টার জন্য দেখো এস এ যথেষ্ট। এস নেব, এস এর মান কত? 2। তাহলে এস এর মধ্যেই 2টা থাকতে পারে। তাহলে পি দরকার আছে, পি এ থাকবে। তার মানে প্রথম শক্তি স্তরে শুধু কি আছে? এস। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কত বলো তো? মানে 2টা, মানে 2 নাম্বার অথবা 2/l। এল। তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে বলো তো? 8টা। 8টা। আমি ইংলিশে লিখলাম, ঠিক আছে? হ্যাঁ। তাহলে 8টাকে সাজাতে গেলে কি লাগে বলো তো? প্রথমে একটা 2 এস থাকবে, না এস, এসের 2টা থাকলো। এস না পি থাকবে স্যার। না, প্রথমে এস সব জায়গায় থাকবে। প্রথমে এসের 2টা থাকলো, আরো আছে কয়টা? 6টা। 6টা। পরে হলো পিতে কয়টা? ও, পিতে 6টা। হ্যাঁ। তাহলে কত হলো? 8টা। এখন তৃতীয় শক্তি স্তর, স্যার 3 বা ডি। তাহলে ইলেকট্রন কয়টা থাকবে বলো তো? ডি স্যার, 3 বা ডি। তৃতীয়তে কয়টা থাকে বলো তো? 18টা কিনা? 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? আমরা জানি স্যার এখানে S2 2n²। এটা তো জানো না? হ্যাঁ স্যার, এখানে S2 হবে স্যার। 2, তারপরে 3 এর উপরে স্কয়ার দিলে কত? 3 থেকে 9, 18, তাই না? এখন দেখো তাহলে এখানে কি হবে? দেখো তাহলে কি হবে আমাদের? S2², S2 মানে এসে থাকবে হ্যাঁ স্যার। 2 থাকবে। পি এ কটা থাকবে? পি এ তো 6টা থাকবে, সর্বোচ্চ থাকতে পারে। আর কটা হলো? আর ডি হবে তারপর D10। D10। তাহলে সর্বোচ্চ এত ইলেকট্রন থাকতে পারে। পরেরটা কি হবে? 4টা ক্ষেত্রে আবার কি আসবে? হ্যাঁ। এ আসবে, বুঝতে পারছো? আবার 4 নম্বরে কি হবে? কে এল, এটা কি? এটা কি? কে এল, এটা এম, এটা কি? এন। তাহলে কি হবে? S2। তাহলে এখানে ইলেকট্রন কটা ধরে বলো তো? 32টা কিনা? কয়টা ধরে? 2n² দেন স্যার। তাহলে কি হবে? এসে থাকবে 2টা, পি এ থাকবে 6টা, ডি এ থাকবে কয়টা? 10টা, ডি এ থাকবে 10টা, এটা বুঝছি এফ এ স্যার। থাকে 14টা। তার মানে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র এস আছে, দ্বিতীয় শক্তি স্তরে এস আছে, পি আছে, পরটা কি আছে বলো তো? এস পি ডি আছে। মানে এটা একটা ঘর আছে, এটার মধ্যে 2টা ঘর আছে, এটার মধ্যে 3টা ঘর, মানে গ্রুপ আছে। মিলাইতে গেলে যতগুলো লাগে। মানে এরকম থাকবে, হ্যাঁ, ঠিক আছে? স্যার প্রথমটাতে S। শুধু এস। হ্যাঁ, পরেরটাতে এসপি, SP। তারপরটা এসপি। SPD। তারপর ও পরেরটা 4টা তো। বুঝতে পারছো? তার মানে এটা এরকম থাকে আর কি। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আর কিছু বুঝাবো না, এটুকু শুধু মনে রাখলে হবে। তাহলে আমাদের স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা হলো, তাই না? ওকে, এখন দেখো যেটা জানবো, 2 নম্বরটা মনে হয় কৌণিক ভরবেগ বা ভরবেগ, ওটা কি লিখে রাখবো 2 নম্বরে মানে? লিখে রাখতে পারো। তাহলে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা একটু বোঝাই। কৌণিক ভরবেগটা কি বোঝো ভালো করে। তো আমরা বললাম কেন্দ্রে কি আছে বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে কি ঘরে বলতো? ইলেকট্রন ঘরে কিনা? হ্যাঁ। তাহলে এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস তারপরে কি ঘটতেছে? ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রন কি স্থির? হ্যাঁ, না, ঘুরতেছে। হ্যাঁ। একটা জিনিস যখন ঘোরে
তার মানে সে গতিশীল, হ্যাঁ, আর গতিশীল কিছুর কি থাকবে, গতিশীলের বেগ আছে। বেগ তো থাকবেই। গতি অধ্যায় পড়ছো গতিশীল কিনা? হ্যাঁ পড়ছো গতির অধ্যায়? না স্যার, একটা লেকচারে করো না? অল্প অল্প পড়ছি। আচ্ছা, একটা জিনিস চলতেছে চলমান, ওটা চলমান মানে গতি। সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, মানে কি হ্যাঁ তার বেগ আছে, সে গতিশীল বস্তু, তাই না? তো ইলেকট্রন যেহেতু ঘুরতেছে তার মানে কি গতি আছে। আর গতি হলো দুই ধরনের, একটা কৌণিক গতি, একটা হলো কি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, হ্যাঁ। আরো অনেক আছে, পর্যাবৃত্ত গতি আছে, চলন গতি, চলন গতি আছে, স্পন্দন। ওগুলো বলতেছি না আমি। তো এমনিতে আমি বলতেছি যে একটা কি সরলরৈখিক গতি আর একটা কি কৌণিক গতি। ওভারঅল আমরা দুই ভাগ করতে পারি। কৌণিক গতির কোনটা স্যার? কৌণিক গতি বলতে এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, কোনো একটা জিনিস সেন্ট্রাল পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এটাকে কি বলা হবে? কৌণিক গতি ফ্যানের পাখা বা ঘূর্ণন গতি। ওটা বাদ, কৌণিক গতি না, ঘূর্ণন গতি বোঝো? ও পড়ছো না? হ্যাঁ, ঘূর্ণন গতি বুঝছি স্যার। হ্যাঁ, মানে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি যেটা কৌণিক গতি ওইটা। হ্যাঁ, মানে আসলে মানে ঘূর্ণন গতিটাই বলা ভালো হয় আর কি, মানে কৌণিক বেগ আর কি বলি, সেক্ষেত্রে আমরা ঘূর্ণন বেগ বলি না, তো কৌণিক বেগ বলি। ও, তো বেগটা মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে বেগটা হয় আমাদের কৌণিক বেগ, হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে? তো দেখো এই যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে যখন ঘোরে ইলেকট্রনটা, তাই না? হ্যাঁ, ওটা তো তাহলে কৌণিক- নর্মালি দেখো, যখন সরল রেখায় কোনো একটা জিনিস চলে, গতিশীল থাকে, তার বেগকে বলি আমরা কি বলতো? সরল রৈখিক বেগ। কি বলবো আমরা? সরলরৈখিক বেগ। সরল রৈখিক বেগ। একে আমরা প্রকাশ করি ভি দ্বারা। কি দ্বারা? ভি দ্বারা। অর্থাৎ স্যার ভি দ্বারা তো বেগ প্রকাশ করে, হ্যাঁ। কিন্তু সরলরৈখিক বেগ কি? ওটাই আমরা যেটা নর্মাল বেগ, ও। তুমি যেটা ওই অধ্যায়ে পড়বা ফিজিক্সের, ওটা এই বেগটাই ভি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সোজা পথে গেলে যে বেগটা হয় সেটা কি বলতো? সরল রৈখিক বেগ, ভি দ্বারা প্রকাশ করা। অর্থাৎ কোনো একটা গতিশীল বস্তু প্রতি সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় বেগ। এটা হলো কি এই সরলরৈখিক বেগ। কিন্তু এই বেগটা যখন একটা বস্তু যখন একটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে চারপাশে, যেমন এখানে ঘুরতেছে, তখন এই বেগটাকে আর ভি বলা যায় না। মানে তখন সেই বেগটা হয়ে যায়, মানে ভি বেগটা থাকবে, তার বেগটা থাকবে সরলরৈখিক বেগ। তবে এখানে আমরা এক্স তার একটা বেগ পাই, সেটা কি বলতো? কি বেগ বলতো? কৌণিক বেগ। হ্যাঁ, কৌণিক বেগ। তো কৌণিক বেগ যে কীভাবে বের করি? তখন এই যে ভি এর সাথে কি করব আমরা? আর গুণ দিতে হবে। আর তো ব্যাসার্ধ। হ্যাঁ, তার মানে এই যে ব্যাসার্ধে ঘুরতেছে, ও এই ব্যাসার্ধের সাথে যদি আমরা আর গুণ দেই, সেক্ষেত্রে আমরা কি পাবো বলতো? কৌণিক বেগ। কৌণিক বেগ পাবো। এটা হলো কৌণিক বেগ। কৌণিক বেগ। বেগ। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তাহলে কৌণিক বেগ মানে কি? সরল রৈখিক বেগ গুণন ব্যাসার্ধ। হ্যাঁ, ভি গুণন আর। তাহলে সরল রৈখিক বেগ গুণন ব্যাসার্ধকে আমরা কি বলি? কৌণিক বেগ। এখন কথা হলো, আমাদের টপিকটা কি বলতো? কৌণিক ভরবেগ বের করা। কৌণিক ভরবেগ। ভরবেগ। তাহলে আমরা ভরবেগ মানে কি এটাকে জানতে হবে। ভরবেগ দেখো, এই কথার মধ্যে দুইটা জিনিস আছে, তাই না? মানে কি আছে? ভর গুণন বেগ বেগ। হলো ভরবেগ। অর্থাৎ একটা বস্তু মনে করো, এই যে একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, এর বেগ হলো ভি, এর ভর হলো এম। বুঝতে পারছো? ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে বেগ হলো ভি, ভরকে আমরা প্রকাশ করলাম এম দ্বারা। এম দ্বারা। কেন ছোটো ক্লাসে পড়ো না? ক্লাস 8-এ পড়াইছি, আমি পড়েছিলাম মনে হয়। হ্যাঁ পড়েছেন না? ওই যে মহাকর্ষ বিকর্ষ পড়েছিলাম আমি। হ্যাঁ। তাহলে ওখানে পড়াই নাই যে এম দ্বারা প্রকাশ করা হয়। দেখো, তাহলে তার যদি বেগ হয় হলো ভি এবং ভর যদি হয় এম, ও তাহলে ভরবেগ কি হবে? ডাব্লিউ কে কি ওজন হ্যাঁ। প্রকাশ করা হয় না? হ্যাঁ, ভরবেগ কি হবে? এম ভি, তাই না? হ্যাঁ, এম গুণ ভি। তাহলে এম গুণন ভি, এটাই হলো ভরবেগ। এখন কথা হলো আমি বলতেছি এখন কি? কৌণিক ভরবেগ। সরলরৈখিক ক্ষেত্রে ভরবেগ এটা, এখন বলতেছি হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। তাহলে কি হবে? কৌণিক বেগ গুণন কি হবে? ভর। তাহলে কি হবে? ভর গুণন কৌণিক বেগ। অন্য মানে এটা ফির আলাদা স্যার, মানে এখন দেখো, ভর কত? এম। কৌণিক বেগ কত বের করছি আমরা? ভি গুণন আর। তাহলে কি হলো? এম ভি আর। তাহলে কৌণিক বেগ সমান কি লেখা যায়? ও মানে এম ভি আর। মানে শুধু মানে না। কৌণিক ভরবেগ, মানে শুধু ভরবেগ সমান কি লিখি আমরা? এম ভি। মানে কৌণিক বেগ মানে ভরবেগ, কৌণিক ভরবেগ। আচ্ছা, মানে এমনি কৌণিক বেগটার সামনে ভি গুণ ভি আর। আর, হ্যাঁ, ভি গুণ আর। আর কৌণিক ভরবেগ ফির এম প্লাস ভি গুণ আর। হ্যাঁ, তার মানে ভরবেগ মানে কি? এম ভি। আর কৌণিক ভরবেগ মানে কি? এই যে আরটা গুণ দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখো, একটা ইলেকট্রন যখন দেখো ঘুরতেছে, তখন তার কি আছে? একটা বেগ আছে। হ্যাঁ বেগের কারণে যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা কি পাবো? কৌণিক বেগ পাবো। তার ইলেকট্রন যেহেতু একটা ভর আছে, তাই না? হ্যাঁ। তো তার একটা কি আছে? ভরবেগও ভরবেগও আছে। আছে। সেই ভরবেগটা কি?
MVR। ও তাহলে এটা দিয়ে বের করতে হবে স্যার। তো এই MVR এর মানটা কত সেটাই বিজ্ঞানী এখানে বোর একটা মান দিয়েছে, এটা কি NH বাই, এক্স্যাক্টলি মান দিছে। হ্যাঁ একটা মান দেওয়া হয়েছে, সেটা কি বলতো, এখানে একটা মান দেওয়া হয়েছে, সেটা কি বলতো NH বাই 2 পাই, NH বাই 2 পাই, এই যে একটা মান দিছে। এই যে দেখো MVR সমান কি লিখছে, NH ভাগ 2 পাই। এটা তুমি কোনো ব্যাখ্যা ছাড়াই দিয়ে দিয়েছেন, বুঝছো, প্রমাণ নাই কিছু আর নাই। সবাই ফির নিছে। হ্যাঁ নিছে, তিনি এটাই দিয়ে দিছে, এটা ব্যাখ্যা ছাড়াই দিছে যে এটাই হবে, বুঝতে পারছো? বেগ ভর তাহলে MVR সমান NH ভাগ 2 পাই। অর্থাৎ এই কক্ষপথে ঘূর্ণায়মান মান যে কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা কি হবে, NH ভাগ 2 পার হবে, 2 পাই হবে। এখানে তাহলে n এর মান কি, এনটা হবে কক্ষপথ নাম্বার, কত নাম্বার কক্ষপথে, অর্থাৎ ইলেকট্রনটা প্রথম কক্ষপথে থাকলে তার একরকম বেগ হবে, এই দ্বিতীয় কক্ষপথে থাকলে একরকম বেগ হবে, মানে স্যার দ্বিতীয় কক্ষপথে 2 হবে, মানে আমি বলতেছি বেগটা কম বেশি হবে। ও, অর্থাৎ বেগ- একটা ইলেকট্রন যখন ছোট ঘরে ঘুরতেছে তখন তার বেগ একরকম, বড় ঘরে যখন ঘুরতেছে তখন তার বেগ অন্যরকম, ঠিক আছে, হ্যাঁ। আলাদা হয়ে যায়, ভরবেগ আলাদা হয়ে যায়। না এই জন্য- ওখানে স্যার এন দ্বারা কক্ষপথের এ প্রকাশ করতে হবে। হ্যাঁ, তাহলে নাম্বার। 1 নাম্বার কক্ষপথে 1 হ্যাঁ। 2 নাম্বার 2 না। হ্যাঁ, তাহলে এন হলো নাম্বার 1 2 3, এখন হ্যাঁ। কোন নাম্বার কক্ষপথে ইলেকট্রন সেটা হবে। তো ওটা কি হ্যাঁ। মানে কোশ্চেনটা কেমন থাকবে? এখন কথা হলো, মনে করো তৃতীয় নাম্বার কক্ষপথের কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। ও কোন বলে হ্যাঁ, এফবি তারা বললো তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, সেটি কি হবে, এন এর মান কত হবে, তৃতীয় 3 হবে, হ্যাঁ। এর মান কত হবে 3 3। এইচ কত বলো তো, উচ্চতা। না এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, যেটা হলো বলি আমরা প্লাঙ্কের ধ্রুবক, কি বলবো 6.673 হ্যাঁ 6.626 গুণন 10⁻24 মিটার স্কোয়ার কেজি ইনভার্স সেকেন্ড। এটা একটা মনে রাখতে, এগুলো বোঝো কি, এগুলো বোঝো, স্যার কেজি ওই যে একক বোঝো এগুলা, কেজি ইনভার্স একক টাইম বুঝাই দিচ্ছি পরে, ফিজিক্সে এগুলো বোঝানোর কথা প্রথম অধ্যায়ে প্রথম চ্যাপ্টারে বুঝাই নেই, কই কেজি ইনভার্স এসে এককটা একক বুঝাই নেই, মানে মেমরি খালি মিটার পার সেকেন্ড বুঝাইছে। মাত্রা পড়াইছে, মাত্রা একক এগুলো বুঝাইছে। মানে স্যার ওখানে খালি বলেছে যে আয়তনের মাত্রা ডি, আয়তনের হলো আচ্ছা দৈর্ঘ্য ওগুলো বুঝাইছে কি, ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আচ্ছা আয়তনের ঠিক আছে মাত্রা আমি ডি একটু কিউব। পরে দেখাচ্ছি, তাহলে এগুলো বোঝো মিটার স্কোয়ার কেজি, না না উনি খালি লিখে দিয়েছে মিটার পার সেকেন্ড, কিন্তু ওইটা বোঝায় নেই আমরা। কি বোঝা নেই এগুলো, কেমন কি হলো, না মিটার পার সেকেন্ড ওইটা তো বোঝায় নেই। আচ্ছা আমি ওইগুলো বুঝাই দেবো না তাহলে। তাহলে দেখো এই যে এই মানটা শুধু মনে রাখো আপাতত, ঠিক আছে, হ্যাঁ তো এস এর মান কত 6.626 গুণন 10⁻24, তাহলে এই মানটা এস এর জায়গায় বসবে, নিচে হলো 2 পাই, পাইয়ের মান তো জানো 3.1416, সব কোনো জায়গায় তো 14 3.14 শুধু দেওয়া আছে, আর কোনো জায়গায় দেওয়া আছে 3.1416। দিলেই হয় 3.1416, তাহলে মান কি বসে দিলে আমরা কি math পাবো, আসতে পারে, স্যার। হ্যাঁ কৌণিক ভরবেগ পেয়ে যাবো, তাই না, তাহলে কৌণিক ভরবেগ এই যেটা সমান কি আমরা এটা, তাহলে আমরা যে কোনো একটা ইলেকট্রনে কৌণিক ভরবেগ বের করতে পারবো, হ্যাঁ স্যার চলো। পারবো কিন্তু আমরা, ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে আমরা পারবো, তাহলে আমরা একটু রিডিং দিই এখানে, তো এটাই তো আর কি লাগে। তাহলে দেখো, তাহলে এই যে এখানে বলছে যে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, ডাইরেক্ট বলে দিচ্ছে কি বলতো, MVR সমান NH ভাগ 2 পাই, ঠিক আছে, তোমরা যদি তোমাদের জন্য বোঝো না, তো আমি বুঝাই দিলাম তো আসলে কৌণিক ভরবেগ বলতে কি বোঝায়, তাই না, হ্যাঁ, বুঝছি। বুঝছো, ওকে। এখন দেখো এখানে M হচ্ছে কি ইলেকট্রনের ভর কত 9.11 গুণন 10⁻31 কেজি, আমি বলে দিয়েছিলাম গ্রামকে, এটা তো দেওয়াই আছে। হ্যাঁ বই আছে, না, আচ্ছা স্যার এখানে এমটা কেন আসলো? কৌণিক ভরবেগ এটা, তা এমভিআর তো আমরা তো জানি যে এমভিআর ইকুয়াল এটা হবে, এমভিআর এর মানই তো সরাসরি বের করতে হবে, তাই সেটাই, এই দুইটা সমান, আমরা এটাকে এটা দিয়ে বের করতে পারি, এটা দিয়ে বের করতে পারি, বুঝো না, হ্যাঁ এটাই দেখাইছি, তোমার ডাইরেক্ট তুমি এটা দিয়ে আমি কৌণিক ভরবেগ বের করতে পারো, তো রিলেশন দুইটা জিনিস, এটা সমান এটা লেখা যায়, বুঝতে পারছো, হ্যাঁ। এটাই বলছে আর কি, তখন এমভিআর এর জায়গায় পুরো মান বসে দিলে কৌণিক ভরবেগ হ্যাঁ। কিন্তু স্যার বের বা হবে। তুমি এখানে তোমার কি হলো, মনে করো তোমার কৌণিক ভরবেগ দেওয়া আছে, সাপোজ তোমার কি দেওয়া আছে, কৌণিক ভরবেগ দেওয়া আছে, তোমাকে বললো তাহলে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে, তখন কি করবা তুমি, তখন তাহলে স্যার NH ভাগ 2 পাই সমান সমান মানটা দিলা, হ্যাঁ এমভিআর মনে করো 500, MVR সমান 500, তাহলে 500, এখন তুমি কি এখান থেকে কি করতে পারবে, এন এর মান বের করতে পারবা কিনা, তাহলে এন সমান কত হ্যাঁ। হবে
500 গুণন 2 পাই ডিভাইডেড এইচ। এই পারবা কি না? হ্যাঁ হ্যাঁ আবার মনে করো তোমাকে বলা আছে কি যে কৌণিক ভরবেগের মান দেওয়া আছে কৌণিক ভরবেগের মান হলো 500, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কৌণিক ভর কত বা মানে তার বেগ কত? ভি মানে কৌণিক ভরবেগ মানে এই যে হ্যাঁ, n তার মানে তুমি লিখতে পারো কি, আমরা জানি কৌণিক ভরবেগ এম ভি আর সমান কত 500। হ্যাঁ এম ভি আর সেক্ষেত্রে এম আমাদের যদি বেগ বের করতে চাই, বেগ সমান কি হবে 500 ডিভাইডেড এম আর, হ্যাঁ এটা তো হয়। বা ব্যাসার্ধ বের করতে পারবো না আর, এই জন্য এগুলো রিলেশন, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এখানে আর তো হলো কি কক্ষপথের ব্যাসার্ধ, বুঝো? আচ্ছা এখানে এম দিয়ে কেমনে স্যার কি ইলেকট্রনের ভর হয়? এম তো ইলেকট্রনের ভর প্রকাশ করা হয় এখানে। ইলেকট্রন তো ই দ্বারা প্রকাশ হয় না? ইলেকট্রনের আমরা কি চার্জকে, ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি, হ্যাঁ কিন্তু ভর কি দ্বারা? অলওয়েজ সব কিছুর ভর দিয়ে আমরা এম দ্বারা প্রকাশ করি। এটা ওজন, ভর কত? ওজন এখানে ভর। আমার দেওয়া ছিল না স্যার। কোথায় দেওয়া নাই? ইলেকট্রনের কোথায় নাই? এই যে এখানে যে প্রকৃত M, ভর, এই যে এটা হলো এম ভর, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় তো এখানে আমার দেওয়া নাই। না, বলি নাই। মানে কেন স্যার বলবো? ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলো এম দ্বারা প্রকাশ করা হয়। ভর অলওয়েজ এম দ্বারাই, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারাই। হ্যাঁ স্যার এখানে দেওয়া নাই স্যার ওই এমটা, তো সেই জন্য বললাম। ওটা না দেওয়া তো ওটা আমার ব্যাপার না, এই ভর এখানে এটা এম দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন দেখো এই যে এন হচ্ছে কি বলতো, আর তো হলো কি কক্ষপথের ব্যাসার্ধ, বুঝতে পারছো? ব্যাসার্ধ বলছো? আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন বলি, এখানে যে এম দিয়ে তো ভরগুলাকে প্রকাশ করা হয় না, কিন্তু এখানে আমরা বুঝবো কি আমরা যেটা ইলেকট্রনের না প্রোটনের না এই যে আমি বলে দিলাম, আমি তোমাকে ইলেকট্রন থাকবে দেখে আসলে ইলেকট্রন কৌণিক ভরবেগটা কার? ইলেকট্রনের। সো ভরটা কার? ইলেকট্রনের, ইলেকট্রনের হ্যাঁ। ঠিক আছে? ওকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করবো। এখন তুমি তো জানো যে এটা কার ক্ষেত্রে বলতেছি আমরা, হ্যাঁ 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 বুঝতে পারছো? এইটা মান তোমরা জানলাম, ঠিক আছে? হ্যাঁ, আর হলো ব্যাসার্ধ, তো বোঝো নাকি? হ্যাঁ, এটা তো বুঝি। নিউক্লিয়াস থেকে এটা দূরত্ব কতটুকু? কক্ষপথ ওটা তো দেওয়া থাকবে মনে হয় স্যার। বি হচ্ছে কি ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরছে সেই হ্যাঁ, B মানে কক্ষপথে বেগ। ইলেকট্রন বেগ। ইলেকট্রনের বেগ। এন এন কি বলতো, যে শক্তি কক্ষপথে স্তর। আছে সেটা। এখানে দেখো যে কক্ষপথ, যে শক্তি স্তরের এন এর মান কম সেই শক্তি স্তর কি নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তর এন এর মান বেশি সেটা হলো কি উচ্চ শক্তি স্তর, বুঝতে পারছো? অর্থাৎ প্রথমটা হলো নিম্ন শক্তি স্তর, পরেরটা কি উচ্চ শক্তি স্তর, বোঝা মানে গেছে? ছোট থেকে বোঝা যাচ্ছে না। হুম। এখন দেখো তাহলে আমাদের দুটো জিনিস শেষ হলো, কি বলতো? একটা হলো স্থির কক্ষপথ, এটা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, হ্যাঁ। ঠিক আছে? ওকে, শক্তি শোষণ ও বিকিরণ, সি নাম্বার শক্তি শোষণ এখন ও বিকিরণ না? 3 নম্বর হলো শক্তি শোষণ ও বিকিরণ। এখন কথা হলো একটা বিষয়, সেটা খেয়াল করো, এখানে খেয়াল করো, দেখো নির্দিষ্ট কক্ষপথে, আমি একটু আগে বলছিলাম না, নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনে কি থাকে বেগ মানে গতি থাকে। না, শক্তি নির্দিষ্ট থাকে। হ্যাঁ শক্তি তো থাকেই। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন শক্তি কি থাকে? নির্দিষ্ট থাকে। মনে করো এরকম একটা বিষয়, আচ্ছা মনে করো যে ক্লাস 1-এ পড়ে, ক্লাস 1, আর একজন পড়ে হলো ক্লাস 5, কার মেধা বেশি? 5 এর স্যার। তার মানে ব্রেন যত বাড়ে, মানে মেধা যত বাড়ে, জ্ঞান যত বাড়ে, তার ক্লাস বাড়ে না কমে? বাড়ে। স্যার ওটা জ্ঞান মানে ক্লাস মানে বয়স যত বাড়ে স্যার জ্ঞান তত বাড়ে। হ্যাঁ। তারপরে ক্লাস, ওটা বোঝাচ্ছি আর কি, একই জিনিস, একটা তো উদাহরণ দিতে হবে। হ্যাঁ। সো দিচ্ছি, মনে করো যে ক্লাস বাড়ার সাথে সাথে তোমার কি হচ্ছে? মেধা বাড়তেছে, হ্যাঁ। তাই না? ঠিক এখানে কক্ষপথ বাড়ার সাথে সাথে কি হচ্ছে? শক্তি বাড়তেছে। কক্ষপথ বাড়ার সাথে সাথে শক্তি, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন আর দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন, দুইটার শক্তি সমান না। শক্তি তাহলে কার বেশি হবে? যে বড় শক্তি স্তরে আছে তার শক্তি কি স্যার হবে? একটু আগে মনে হয় বললেন যে মানে ওগুলা মনে হয় একই এতে থাকে, মানে একই থাকে সবগুলা। বোঝো নাই, একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শক্তি সেম, হ্যাঁ। মানে এই যে এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সবার শক্তি কি সেম? হ্যাঁ ওটা তো একই তো হবে। এর মধ্যে যারা আছে তাদের সেম, হ্যাঁ এটাই তো বললেন। এটাই তো বললাম। এখন নির্দিষ্ট কক্ষপথে সবার শক্তি একই থাকে। মনে করো একটা ইলেকট্রন এখানে আছে, তো এখানে সে যতক্ষণ থাকবে তার শক্তি কি থাকবে? একই থাকবে। একই থাকবে। ও মানে তুমি যতক্ষণ 5 আছো, তোমার কি 5-এর বইয়ের মধ্যেই তো আছো নাকি? হ্যাঁ। 5 তুমি 5 বলে 1 বছর পুরোটা ধরে 5, 6 উঠলে তুমি কি তখন 5? না না। তখন তুমি 6, এরকম বিষয়টা। ও মানে এটা স্যার এই যে হ্যাঁ, 1 তো 2 এর একটা উপর ইলেকট্রন ভিত্তি করে যখন স্যার। এই দ্বিতীয় কক্ষপথে থাকে তখন তার শক্তি থাকে একরকম, হ্যাঁ 1 নম্বর কক্ষপথে থাকলে তখন থাকে একরকম। আরেক রকম। মনে করি এখানে যারা থাকবে তার হলো 300 জুল, হ্যাঁ। এখানে যে আছে তার হলো এখন 500 জুল। হ্যাঁ আচ্ছা নাম কত হলো?
কোন সমস্যা আছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে একটা ইলেকট্রন, প্রতিটা ইলেকট্রনের ক্ষেত্রে মানে সে যে কক্ষপথে থাকবে ওই কক্ষপথে থাকা অবস্থায় তার শক্তি ফিক্স থাকে। হ্যাঁ ওই কক্ষপথে থাকা অবস্থায় শেষ হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ বুঝছি স্যার। তাড়াতাড়ি আসো, শেষ করে দেবো। তাহলে দেখো নির্দিষ্ট কক্ষপথে শক্তি কি থাকবে? একই থাকবে। ফিক্সড। হ্যাঁ কিন্তু এই যে স্যার Okay. এই যে সবগুলা শক্তি যে সমান থাকে না, এটা আমি এখনো বুঝিনি। বোঝো নাই? মানে কেমন করি সবগুলো সেম থাকে? কথা হলো মনে করো এরকম একটা সিস্টেম যে এই যে এই কক্ষপথে যখন একটা ইলেকট্রন থাকবে হ্যাঁ। তার যা আছে তাই থাকবে। হ্যাঁ মনে করো এরকম যে একটা বিল্ডিং আছে, মনে করো 10 তলা বিল্ডিং। কয়তলা? 10 তলা বিল্ডিং। কথা হলো নিচের তলার বিল্ডিংটা থেকে উপরের তলার বিল্ডিংয়ের মান ভালো, মান ভালো। উপরে উঠবা তত দাম বেশি, মনে করো দাম বেশি। তাহলে এটার দাম হলো, এটা থাকতে গেলে 100 টাকা ভাড়া দিতে হবে, হ্যাঁ। থাকতে হলে 200 টাকা। 200। এটা থাকতে 300। 300। তার মানে যে এই যে প্রথম শক্তি স্তর আছে তাকে প্রতি মাসে কত করে দিতে হয়? 100। কিন্তু ওখানে ওই হ্যাঁ, তারা যারা তার যারা মানে থাকবে হ্যাঁ, সবাইকেই মানে 100 করে দিতে হয় কিনা? হ্যাঁ। তো আমি এখানে থাকি, তা আমি প্রতি মাসে কত দিব? 100 করে। আমি 200 দিব। আমার সাথে যারা থাকছে তাদেরকে 100 দিতে হ্যাঁ, হবে। ওটা দুটা বাদ দিলাম, তাই আমার 100 তো দিতে হবে নাকি? হ্যাঁ যেই থাকুক আমাকে 100 দিতে, আমাকে 200 নিবে? না আমাকে 50 নিবে? না। 100। অর্থাৎ আমি যতদিন আমি প্রথম কক্ষপথে থাকবো বা প্রথম তলায় থাকবো আমাকে 100 দিতে হবে। হ্যাঁ ঠিক আছে? তো যে দ্বিতীয় তলায় থাকবে তাকে কত দিতে হবে? 200। 200। এখন মনে করো কি বলে, কি বলে বলো, এখানে বলো, যে পরে কল দিয়েছে, ক্লাস শেষ করি, 10 মিনিট পরে হবে। হ্যালো। হ্যাঁ। রাখো তো তুমি। তাহলে দেখো যেটা বললাম যে দ্বিতীয় কক্ষপথে যে তাকে অলওয়েজ 200 টাকা দিতে হয় প্রতি মাসে। হ্যাঁ। বুঝতে পারছো? তো কম বেশি তো দিতে হচ্ছে না। ঠিক এমনটাই যে প্রথম কক্ষপথে আছে তার শক্তি ফিক্সড, হুম। দ্বিতীয় কক্ষপথে আছে তার শক্তি তার ফিক্সড। শক্তি ফিক্স। এখন যদি এই যে প্রথম কক্ষপথে যে আছে সে যদি দ্বিতীয় কক্ষপথে যেতে চায়, হ্যাঁ শক্তি বাড়াইতে হবে স্যার। শক্তি বাড়াতে হবে কিনা? হ্যাঁ। আগে দিচ্ছে 100 টাকা, এখন দিতে হবে কত করে ভাড়া? 200 আরো 100 প্লাস 200। মানে 200। আবার কেউ যদি দ্বিতীয় থেকে একে আসে তার মানে কি টাকা কম দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ কমবে। স্যার। ঠিক এমনটাই বিষয়টাই, ঠিক এমনটাই মনে করো যেটা এখানে হয় সেটা কি বলতো, শক্তি শোষণ ও একটা বিকিরণে ইলেকট্রন যখন এখানে থাকে তখন তার কম টাকা দিয়ে বা কম শক্তি দিয়ে থাকতে পারে। থাকতে পারে। হ্যাঁ কথা হলো এখন সে যদি উচ্চতার শক্তি স্তরে যেতে চায় হ্যাঁ শক্তি বাড়াতে হবে না কমতে হবে? বাড়াতে হবে, কিন্তু এই শক্তিটা তার উচ্চতার শক্তি স্তরে থাকতে গেলে শক্তি বেশি থাকতে হবে। হ্যাঁ বাইরের উৎস থেকে নিবে। বাইরে থেকে নেবে। হ্যাঁ, কারণ বাইরে থেকে আমরা যদি তাপ প্রয়োগ করি, তাপ এক ধরনের শক্তি, তখন কি হবে নিম্নতার শক্তি স্তরের ইলেকট্রন কই যাবে? ও মানে এখানে আছে উচ্চতার শক্তি যাবে। তো এই যে নিচে থেকে উপরে গেল হ্যাঁ তখন তাকে কি নিতে হচ্ছে? শক্তি। এই যে শক্তি বাইরে থেকে আসতেছে, তো নিচে থেকে উপরে লাভ দিছে না, দেখো তো যাচ্ছে না, এখান থেকে এখানে গেল, এজন্য তাকে শক্তি কি বাইরে থেকে নিতে হলো। বাইরে থেকে নিতে হলো। এটাকে বলা হয় শক্তি শোষণ। কি বলো তো? শোষণ। শক্তি শোষণ। মানে এখান থেকে হ্যাঁ। মানে এইখান থেকে এখানে আসলো, কিন্তু এখান থেকে তাপ হ্যাঁ। নিল সেজন্য। শক্তি শোষণ। আবার দেখো কেউ যদি উপর থেকে নিচে আসে, নিচে শক্তি কম না বেশি? নিজস্ব কম। তার মানে বেশি থেকে কম আসলে কি হবে? শক্তি ছাড় দিতে হবে না? হ্যাঁ স্যার দিতে হবে। তাপ তাহলে কি শোষণ- করবে? শোষণ হবে। এই যে বিকিরণ হবে। বিকিরণ হবে স্যার। তাহলে বের করে দিচ্ছে, এটা হবে শক্তির বিকিরণ। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তাহলে দেখো এই যে ইলেকট্রন তাহলে যদি নিম্নতর থেকে উচ্চতর যায় তাহলে কি হবে? শক্তির শোষণ হবে, এবং উপর থেকে নিচে আসলে কি হবে? শক্তির বিকিরণ হবে। হ্যাঁ বিকিরণ হবে। বুঝতে পারছো? তো এই যে শক্তির শোষণ আর বিকিরণ, এটা বর্ণালীর মতো, মানে আলোর মতো দেখা যায়। ও অর্থাৎ এখানে দুই ধরনের আলো দেখা যায়, একটা হলো শোষণ বর্ণালী বলি আমরা এটাকে, এটা কি বলি আমরা? বিকিরণ বর্ণালী। বর্ণালী। বুঝতে পারছো? শোষণ। তো বিকিরণ বর্ণালীটা কি হবে? উজ্জ্বল। কি হয়? বিকিরণ বিকিরণ হলে কি হয়? উজ্জ্বল হবে না? বিকিরণ বর্ণালী অলওয়েজ কি হবে? উজ্জ্বল হবে। আর শোষণে কি হবে? অন্ধকার, দেখা যায় না। যখন শক্তি শোষণ ঘটে তখন এক ধরনের আলো তৈরি হবে, সেটাকে আমরা দেখতে পাই না, অন্ধকার দেখা যায়। আর যে বিকিরণ শক্তি ছেড়ে দিচ্ছে মানে কি? আলোকিত হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? ওকে, দুইটা জিনিস হয় এখানে। এমন কথা হলো এই যে শক্তি নিচ্ছে বা দিচ্ছে, অর্থাৎ নিচে থেকে উপরে গেলে শক্তি দিচ্ছে, আর উপর থেকে নিচে আসলে কি হচ্ছে? শক্তি বিকিরণ করতেছে। এই শক্তির মানটা কত? শক্তির মানটা কত? হ্যাঁ
এখন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে গেলে কী পরিমাণ ডিফারেন্স হবে এটা আমাদের বের করতে হয়, অথবা কোন একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শক্তিটা কত, হ্যাঁ ব্যাপার আছে না একটা। তাহলে একটা নির্দিষ্ট কক্ষপথে মনে করো এই যে প্রথম কক্ষপথের শক্তি ইলেকট্রনের শক্তি কত বের করতে হবে না। হ্যাঁ আমরা এখান থেকে এখানে যাব, এই দুই স্তরের শক্তি যদি ডিফারেন্স না জানি, একটু মানে মান না জানি, ডিফারেন্স বের করতে পারবো না না। তাহলে আমরা এখানকার আর প্রথম শক্তি স্তরের শক্তি ধরলাম আমরা E1, এটা ধরলাম E2। তাহলে বের করার পরে তাহলে আমরা দুটা পার্থক্য বের করতে পারবো কি না, তাহলে E2 বিয়োগ E1 দিলে কিন্তু আমরা বের করতে পারবো পার্থক্যটা কি দুইটা শক্তি স্তর, তাই না। তাহলে এই যে শক্তিটা যেটা আছে, অর্থাৎ যে কোনো একটা শক্তি স্তরে যে কোনো একটা ইলেকট্রনের শক্তি, এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করবো, ই দ্বারা। কক্ষপথে ইলেকট্রন শক্তিকে কী দ্বারা প্রকাশ করবো, ই দ্বারা, ইতি এনার্জি। এটা হলো কি এইচ নিউ, এইচ নিউ, কি বললাম, এইচ নিউ। নিউ মানে কি, এটা কিন্তু ভি না, এটা এরকম নিউ, ঠিক আছে, হ্যাঁ গ্রিক শব্দ। কি বললাম এটা, ডিসপ্লে এরকম হচ্ছে কেন আমার, এইচ নিউ, ঠিক আছে, এইচ নিউ। এখানে এইচ কি বলতো, প্লাঙ্কের ধ্রুবক, একটু আগে দেখেছিলাম না, ওইটা হ্যাঁ প্লাঙ্কের স্যার ইটা জানি কি মানে কি দ্বারা প্রকাশ করা বললেন, এনার্জি শক্তি, কক্ষপথের কি ইলেকট্রন শক্তি, ইলেকট্রন শক্তি। ডিসপ্লে কাজ করে না কেন, তাহলে কি প্লাঙ্কের ধ্রুবক। আর এই যে নিউটা কি বলতো, ইলেকট্রনের কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি মানে এই যে মানে শক্তির মানে বিকিরণ কম্পাঙ্ক, অর্থাৎ আলো কি এক ধরনের কম্পাঙ্কের মতো না। দেখো এখানে যে শক্তিটা আসে, এই যে বিকিরণে যে শক্তিগুলো আসতেছে এটা কি কম্পনের মতো না, দেখো তো এই যে এভাবে তরঙ্গের মতো আসছে না। তরঙ্গের একটা কি আছে বলতো, একটা ধর্ম আছে, এটা কি বলতো, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকে, কম্পাঙ্ক থাকে, বেঁকে বেঁকে যাবে। হ্যাঁ তো এখানে কম্পাঙ্ক, তো এখানে এই যে বিকিরিত রশ্মিটার কম্পাঙ্ক যেটা, সেটাকে এটা কম্পাঙ্ক, এটা হলো কম্পাঙ্ক, ঠিক আছে। হ্যাঁ নিউটা হলো কম্পাঙ্ক, কম্পাঙ্ক, এটার নাম কি স্যার, নিউ। হ্যাঁ নিউ হলো কম্পাঙ্ক। এখন কথা হলো এই যে তাহলে ই সমান, এই যে আমরা লিখতে পারি এখানে ই সমান এইচ নিউ। এখন এই নিউ এর পরিবর্তে কি লেখা যায়, স্যার কম্পাঙ্ক, ভি দিছে ওটা, ওটা নিউ হবে, ঠিক আছে, বা এফ দিতে পারো তুমি চাইলে। দেখো এই যে শোষিত বা বিকিরিত শক্তির কি বলো তো, কম্পাঙ্ক, হ্যাঁ বুঝছো। এখন এই যে আমরা জানি যে কম্পাঙ্কের এসে এক হলো হার্স, কি বলো তো, হার্স বা সেকেন্ড ইনভার্স বলতে পারি আমরা। তো এখানে সম্পর্ক হলো আমরা জানি যেটা সম্পর্ক সেটা হলো যে আমরা এই যে কম্পাঙ্ক সময় লিখতে পারি সি ভাগ ল্যামডা, আমরা অর্থাৎ সি হলো আলোর বেগ, কিসের বেগ, আলোর বেগ। আলোর বেগ, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য, তরঙ্গ আমরা এটা আমি পরে বোঝাবো। এখন আমি তরঙ্গ নিয়ে, তরঙ্গ জানো কি ফিজিক্সে আছে, এখন আমি ডিটেলস বলবো না, এটা আপাতত মনে রাখো। তাহলে সি হলো কি বলতো আমাদের আলোর বেগ, আর ল্যামডা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। আমরা নিউ মানে কম্পাঙ্ক সময় লিখতে পারি সি ভাগ ল্যামডা। তাহলে এখানে বসাই দিব আমরা, কোথায় বসাই দিব, তো আমাদের সমীকরণ ছিল কি বলতো, ই সমান এইচ নিউ, এইচ নিউ। নিয়ের জায়গায় আমরা কি বসাইতে পারি, সি ভাগ ল্যামডা, তাহলে লিখতে পারি এইচ গুণন সি ভাগ ল্যামডা। তার ডাইরেক্ট লিখতে পারি সি এইচ ভাগ হ্যাঁ ল্যামডা, মানে একই কথা স্যার। হ্যাঁ বা এইচ সি ভাগ ল্যামডা, বুঝতে পারছো। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ই সমান এইচ সি ভাগ বা সি এইচ ভাগ ল্যামডা, ওকে। ল্যামডা, এটা কিন্তু হলো কি, তাহলে যেখানে কক্ষপথে ইলেকট্রন বেগ কি লিখতে পারি আমরা বলো তো, সি এইচ ভাগ ল্যামডা, ওকে। স্যার ই ইকুয়াল আপনি ওইটা দিছেন না, হ্যাঁ ই ইকুয়াল এখানে তো এইচ ভি ইকুয়াল, এটা আমরা কি বুঝলাম তোমাকে এতক্ষণ, ই সমান এইচ নিউ, আবার এর সময় এটা লেখা যায়, বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ ওকে। এটা পূর্ণাঙ্গভাবে দেয় না, আমি দিয়ে দিলাম তোমাকে। তাহলে স্যার এখানে ই মানে শক্তি, হ্যাঁ ই ইকুয়াল এইচ সি ভাগ হয়ে যায়, এইচ সি কোথায়, এইচ সি ভাগ ল্যামডা, হ্যাঁ হ্যাঁ এইচ সি বা ক্যামডা, ল্যামডা, ল্যামডা, হ্যাঁ লিখে রাখো ল্যামডা, ল্যামডা। দেখো এখানে এই যে সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে শোষিত বা বিকিরিত রশ্মির তরঙ্গ, হ্যাঁ মানে কম্পাঙ্ক, ওকে। এই যে ল্যামডা, এটা কি বলো তো, ল্যামডা লিখে রাখো, ল্যামডা হচ্ছে শোষিত বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, একক হলো মিটার, এসে একক, বুঝতে পারছো। এখন দেখো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলোর বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। মানে আরও যদি সহজ করে বলি, এটা ইটা কি বলতো, ইটা হলো আবার কি, এনার্জি শক্তি, এই যে E2 মাইনাস ইউয়ান, বুঝতে পারছো। অর্থাৎ এই যে একটা ইলেকট্রন উপর থেকে নিচে গেল
বা নিচ থেকে উপরে আসলো, তাহলে কী পরিমাণ শক্তির হ্যাঁ পরিবর্তন সেটাই এখানে, বুঝতে পারছো? মানে আলো যে কম্পাঙ্ক এটাই, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটুকু পড়া। সেটা এইচ ভি না তো, না এইচ কি জানি এটা বললেন, এস নিউ, এইচ নিউ, ভি দিছে তো। নয়টা নিউ, এটা নিউ, এভাবে লিখে রাখো। নিউ নতুন আছে না বানান ওইরকম, নতুনের নিউ এর উচ্চারণ হবে আর কি। ওকে, এটুকু।